বলল, আদিবা আপু, রনি ভাইয়ার কোনো দোষ নেই, সে সম্পূর্ণ নির্দোষ। এসব কিছু রাজীব শয়তানটাই করেছে, আমাকে রনি ভাইয়ার নাম বলতে বাধ্য করেছে এবং আমার পরিবারকে মেরে ফেলার ভয়ও দেখিয়েছে। নয়তো আমাকে মেরে ফেললেও কখনো রনি ভাইয়ার নামটা বলতাম না। তিন্নির কাছ থেকে সত্যটা শুনে সেদিন আকাশ ভেঙে যেন আমার মাথার উপরে পড়ার উপক্রম হয়েছিল। এছাড়া তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে আমি আমার নিজের মধ্যে কষ্ট অনুধাবন করেছি, কোনো কিছুতেই ভালো লাগছিল না। আদিবা কান্না করে এক নিমিষেই বলল। তার এসব কথা শুনে আমার পুরো শরীর যেন জ্বলে যাচ্ছিল। অনেকটাই রাগান্বিত হয়ে আদিবার উদ্দেশ্যে বললাম, এখানে আমার দুর্দশা দেখে উপহাস করতে এসেছিস? আমাকে এই অবস্থায় দেখতে তোর খুব ভালো লাগছে তাই না? তুই আমার স্ত্রী হওয়া সত্ত্বেও আমাকে অবিশ্বাস করেছিস, এমনকি নিজের ছলনা করে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিস। এরপরেও নির্লজ্জের মতো এখানে কেন আসছিস? জেল থেকে একদিন না একদিন ঠিকই বের হব, তখন তোর হিসাবটাও ভালোভাবেই নিব, প্রস্তুত থাকিস। আদিবা আমার রাগান্বিত কথাবার্তা শুনে মাথা নিচু করে চোখের জল ফেলতে লাগলো এবং কিছুক্ষণ পর লক্ষ্য করলাম বাবা মা তারাও আমাকে দেখতে চলে আসছে। তারা আমাকে দেখা মাত্রই কান্নাকাটি করতে লাগলো। প্রথমে মা এসে বলল, তিন্নি যদি আমাদের কাছে সত্যিটা না বলতো তাহলে আমরা এখনো হয়তো তোকে অবিশ্বাসই করে যেতাম। এখন আমাদের ভুল ভেঙেছে বাবা, আমাকে তুই ক্ষমা করে দিস, আর আজই তোকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করব। বর্তমানে মার কান্নাটা কেন জানি আমার কাছে নাটক বলে মনে হচ্ছে। যে সময় আমার উপরে রিমান্ডের অসহ্যকর শাস্তি বয়ে গেল তখন কোনো খোঁজ খবর নিতে আসলো না, এখন এসে মিছে চোখের জল ফেলছে। মাকে স্বাভাবিকভাবেই বললাম, এবার মিছে নাটক করাটা বন্ধ করো এবং আমার চোখের সামনে থেকে দূর হও। তোমাদের এইসব নাটক দেখার কোনো ইচ্ছা আমার নেই। আর হ্যাঁ, আমাকে ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। আমার যদি নিজ কোনো ক্ষমতা থাকে তাহলে আমি এমনি বের হব। উপস্থিত বাবা মা আমার কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল এবং তাদের মধ্যে থেকে আদিবা বলে উঠল, প্লিজ রাগ করো না মা বাবা, তারাও পরিস্থিতির শিকার, ইচ্ছা করে তোমার সঙ্গে এমনটা করেনি, একটু বোঝার চেষ্টা করো। আমি বললাম, অনেক হয়েছে, এবার তোমাদের নাটকগুলা বন্ধ করো এবং আমার চোখের সামনে থেকে চলে যাও। তোমাদের এখন যতই দেখছি মাথা ঠিক ততই গরম হচ্ছে, কথা না বাড়িয়ে আমার চোখের সামনে থেকে দূর হও প্লিজ। এই কথা বলা মাত্রই তারা মাথা নিচু করে চলে যেতে লাগলো। মা শুধু কান্না করে যাচ্ছিল। আজকে তাদের কান্না দেখে কোনো খারাপ লাগা কাজ করছে না। আগে তো তাদের চোখের এক ফোঁটা জলও সহ্য করতে পারতাম না। আর আদিবার সঙ্গে কখনো তুমি থেকে তুই বলে ডাকিনি, অনেকটাই ভালোবাসতাম, কিন্তু ও আমার সঙ্গে এমন করবে তা সত্যি অবিশ্বাস্য। যাই হোক, জেল থেকে ছাড়া তো পাবই। সবার আগে রাজীবকে উচিত শিক্ষা দিব এবং আদিবাকেও ডিভোর্স দিয়ে দিব। বর্তমানে আদিবার কথা মনে হলেই কেমন জানি রাগের শিহরণ জেগে উঠে। বাবা মা ও আদিবা চলে যাবার পর একজন পুলিশ অফিসার হাতে একটি চিঠি এনে বলল, রনি, তোমার জন্য চিঠি পাঠানো হয়েছে। পুলিশের হাতে চিঠি পেয়ে কিছুটা চিন্তিত হয়ে গেলাম। এ সময় আবার কিসের চিঠি? পুলিশ অফিসার আমার চিন্তিত হওয়া দেখে কিছুটা হাসি মুখেই বলল, চিন্তিত হবার কোনো কারণ নেই, এই চিঠিটা তুমি পার্সোনালি খুলে দেখো। পুলিশ অফিসার এই বলে চলে গেল। তারপর চিঠিটা খুলে হাতের লেখা দেখেই বুঝে গেলাম এইটা আদিবার হাতের লেখা, এজন্য পড়তে লাগলাম। আমি জানি আমার উপর এখন ভীষণভাবে রেগে আছো, কিন্তু আমি কি করতাম? সবাই যে আমাকে ভীষণ চাপের ভেতরে রেখেছিল। যাই হোক, আসল কথা বলি, এখন আর বাড়তি কোনো কথা বলতে চাই না। তোমাকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার কদিন পরই আচমকা মাথা ঘুরে পড়ে যাই। এমনিতেই সারাক্ষণ তোমার চিন্তা ভাবনা করতাম, তো মা আমায় এই অবস্থায় দেখে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যায়। পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার বলল আমি মা হতে চলেছি। কথাটা শুনে যতটুকু খুশি হয়েছি পরক্ষণেই তোমার কথা ভেবে মন খারাপ হয়ে যায়। নিজের পায়ে তো আমি নিজেই কুড়াল মেরে বসে আছি। তোমার সামনেই কথাটা বলতাম, কিন্তু আমার প্রতি তোমার রাগ ঘৃণা তাই স্পষ্টই দেখতে পেয়েছিলাম, তাই কথাটি তোমার সামনে মুখ ফুটে বলার সাহস পেলাম না, ভয়ে চিঠির মাধ্যমে জানাতে হলো। আর হ্যাঁ, পারলে আমাকে ক্ষমা করে দিও। ইতি, তোমার অপ্রিয় আদিবা। চিঠিটা পড়ার পর এত কষ্টের মাঝেও ভালো লাগা কাজ করছে, কারণ আমি বাবা হতে চলেছি। স্বাভাবিক অবস্থায় থাকলে হয়তো আনন্দটা ভালোভাবেই প্রকাশ করতাম, কিন্তু মনে চাপা কষ্ট থাকায় এই আনন্দটাও কষ্টে রূপান্তরিত হলো। আর আদিবার কৃতকর্মের কথা মনে পড়তে আবার সেই রাগ কাজ করতে লাগলো। নিমিষেই চিঠিটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললাম এবং মনস্থির করলাম সে যাই কিছু বলুক না কেন তাকে ডিভোর্স দিব, এটাই ফাইনাল। এভাবেই কিছুদিন কেটে গেল। এর মধ্যে বাবা মা আদিবা তারা অনেকবার আমার সঙ্গে দেখা করতে এসেছে, কিন্তু প্রতিনিয়ত তাদেরকে আমার কথার অপমানের সম্মুখীন হতে হয়েছে। তারপরও তারা বেহায়াদের মতো আমার সঙ্গে দেখা করতেই আসতো। এইভাবে 1 মাস জেলে থাকার পর বাবা আজ জামিন করিয়ে নিল। বাবার সঙ্গেও তেমন কোনো ভালো মন্দ কথা বলি না, তারপরও কেন জানি আমাকে জামিন করিয়ে নিলেন, তা উনি ভালো জানেন। তো 1 মাস মিথ্যা মামলায় জেলে থাকার পর আজ বাড়িতে যাচ্ছি। মনে তেমন কোনো ভালো লাগা কাজ করছে না। বাড়িতে আসার পর মা এবং আদিবা আমাকে দেখে অনেকটাই আনন্দিত হলো, তা খুব ভালোভাবেই লক্ষ্য করলাম। কিছুক্ষণ পর অনেকগুলো খাবারের আইটেম সামনে এনে ধরলো আদিবা।
আদিবা। খেতে বলা মাত্রই এক ঝাটকানি মেরে সব খাবার ফ্লোরে ফেলে দিলাম। আদিবা আমার এমন আচরণে ভয়ে কিছুটা দূরে গেল। তারপর রাগান্বিত হয়ে তিন্নির বাসায় গিয়ে উপস্থিত হলাম। তিন্নি আমাকে দেখা মাত্রই ভয়ে থরথর করে কেঁপে আমার পা জড়িয়ে ধরে বলল, ভাইয়া আমি ইচ্ছা করে আপনার নামটি সেদিন বলিনি। রাজীব আমাকে সহ আমার পরিবারকে মেরে ফেলার ভয় দেখিয়েছিল, নয়তো কখনো আপনার নামটি বলতাম না। ভাইয়া আপনি তো জানেন আমার বাবা দিন খেটে খাওয়া মানুষ, আইন প্রশাসনের ব্যাপারে তেমন কিছু বোঝে না। আমিও একা একটা মেয়ে হয়ে কেমনে ওই রাজীব শয়তানটার সঙ্গে লড়াই করে যেতাম। তাছাড়া জাবেদ নেতা রোজ রাতে আমাদের বাড়িতে এসে শাসিয়ে যেত, যাতে রাজীবের নাম কোনোভাবেই প্রকাশ না হয়। তাদের এরূপ চাপে অনেকটাই নিরুপায় অসহায় হয়ে গিয়েছিলাম। কোনো দিকে সত্য কথা প্রকাশ করতে পারছিলাম না। বাবা নিজে কিছু করতে পারছিল না দেখে দুইবার আত্মহত্যা করতে গিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে দুইবারেই বাবাকে আটকাতে পেরেছিলাম। ভাইয়া আমরা সত্যি অনেক অসহায় ছিলাম, বিশ্বাস করুন। আমি ইচ্ছা করে এমনটা করিনি। তিন্নির এসব কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। তিন্নির বাবা দুইবার আত্মহত্যা করতে গিয়েছিল। সত্যি একটা মানুষ যখন নিরুপায় অসহায় হয় ঠিক তখনই এরকম আত্মহত্যার পথ অবলম্বন করে নেয়। তিন্নি যা যা বলছে তার বিন্দু পরিমাণও মিথ্যা না, তা খুব ভালো করেই বুঝতে পারছি। কেননা যখন তিন্নি এসব কথা আমার পা জড়িয়ে পেশ করছিল তখন সে অবিরাম চোখের জল ফেলছিল। তিন্নির এরকম অবস্থা দেখে